আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্র রচিত রহস্য। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি। পর্ব 34। রানু বৌদি আর আমি প্রায় সমবয়সী ছিলাম। ওর যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 17-18, ওর 16-17। হয়তো সেই জন্যেই আমাদের দুজনের এত সহজে ভাব হয়ে গিয়েছিল। ওর বিয়ে থেকেই শুধু নয়, বিয়ের আগে থেকেই ওকে দেখছি। দূরসম্পর্কের পিস্তুত ভাই, তারই বিয়ে, তাতে আমাদের অত জড়িয়ে পড়ার কথা নয়। কিন্তু কেষ্টদার ওদিকে আর আপনার লোক কেউ ছিল না। পিসিমা বিধবা মানুষ, ছেলেও তেমন রোজগার করে না, সুতরাং পাত্রী পাওয়া তখনকার দিনেও দায় ছিল। যদি বা পাত্রী একটা পাওয়া গেল তো সমস্যা দাঁড়ালো দেখতে যায় কে। পিসিমা নিজে যেতে রাজি নন, ছেলেকেও পাঠাতে চান না। ও পক্ষে তেমন আর কেউই নেই যে যায়। আমার দাদাদের খোসামদি করে দেখলেন, তারাও ব্যস্ত। ছিল তার এক বেকার ভাগ্নে, তারও আকৃতি প্রকৃতি ভালো নয়, নেশাখোরের মতন ধরন ধারণ তার। তবু তাকেই পাঠাতে হলো বলে মায়ের অনুমতি নিয়ে আমাকে পাঠালেন তার সঙ্গে। যুক্তি দিলেন, একটা অন্তত মানুষের মতো চেহারার লোক তো যাওয়া যায়, নইলে তারা মনে করবে কি ভদ্রলোক বলে বুঝতেই পারবে না যে। অবশ্য বিনয় বজায় রেখেও এটা স্বীকার করতে বাধা নেই, চেহারাটা আমার খুব সুন্দর না হলেও ভদ্রলোকের মতোই ছিল। তাছাড়া খুব লম্বা চওড়া গড়নের জন্যে সেই বয়সেই মুরব্বি দেখাতো। সুতরাং গেলুম। অজ পাড়া গায়ে গরিবের ঘর, চালে খড় নেই, পরনে বস্ত্র নেই, এমন অবস্থা। কিন্তু তারই মধ্যে রানু বৌদি বেরিয়ে এলেন পঙ্কের মধ্যে পঙ্কজার মতো, যেন গোবরের রাশির মধ্যে সহস্রদল পদ্ম ফুটে উঠল। বয়স অল্প হলেও একবার মাত্র সেদিকে তাকিয়ে এটা বুঝতে পারলুম যে এখানে আর সংশয়ের কোনো অবসর নেই। তবু হয়তো একটু হাতে রেখে বলা উচিত ছিল, কিন্তু তখনও অত বুদ্ধি হয়নি। ঝাঁ করে বলে বসলুম, মেয়ে আমাদের পছন্দ, আপনারা কাল গিয়ে পাত্র দেখে কথা পাকা করে আসুন। বাইরে বেরিয়ে পিসিমার ভাগ্নের রমানাথদা আমাকে 200 তিরস্কার করলেন। তুমি যে ফট করে কথা দিয়ে এলে, মামিমা যদি নিজে দেখতে চান, যদি পছন্দ না করেন, তাছাড়া ওটা দেখায়ও খারাপ। বরপক্ষ কি আর এক কথায় রাজি হয়ে যাওয়া ভালো? এসব ঘোর প্যাঁচ বুঝি না তখন, সুতরাং চুপ করে রইলুম। তবে এটুকু জোর তখনও মনে ছিল যে পিসিমাই দেখুন আর যেই দেখুন, পছন্দ হবেই। বাড়ি ফিরতে পিসিমা নানা রকম জেরা করতে লাগলেন। তাকেও সেই কথা বললুম, এ মেয়ে যদি পছন্দ না হয় পিসিমা, তাহলে নিজে হাতে আমার কানটা কেটে ফেলবেন, কিচ্ছু বলবো না। পিসিমারও তখন অত বাজ বিচার করার উপায় ছিল না। তিনি আমার উপর ভরসা করেই কথাবার্তা পাকা করে ফেললেন। রমানাথের একটু খুঁতখুঁতুনি ছিল, কিন্তু কিসে যে আপত্তি তাও পরিষ্কার করে বলতে পারল না। এমনকি বিয়ের কথা যত পাকা হয়ে এলো ততই সে যেন সরে দাঁড়াতে লাগলো। ফল হলো এই যে বিয়ের সব কথাবার্তা, এমনকি বাজার হাট পর্যন্ত সমস্ত ভার আপনা থেকেই আমার উপর এসে পড়ল।
এক কথায় আমি এক ছোটখাটো বরকর্তা হয়ে গেলুম। সেইভাবেই বিয়ে অবধি চলল। বরযাত্রার আগে আমার হাতেই পিসিমা টাকা কড়ি সব দিয়ে দিলেন। বরযাত্রীদের আগলে নিয়ে যাবার ভারও পড়ল আমার ওপর। পরে শুনেছিলাম রানু বৌদির মুখে যে কথাটা নাকি ওদের বাড়িতেও ছড়িয়ে পড়েছিল, এবং তা নিয়ে হাসাহাসি আলোচনার শেষ ছিল না। এটি অকাল পক্ক ছেলেই যে এ পক্ষের অভিভাবক, এবং সে যে উৎকট গাম্ভীর্যের সঙ্গে তার নবলব্ধ মর্যাদা বজায় রাখবার চেষ্টা করছে, এ কথাটা জেনে ওদের কৌতূহল ও কৌতুকের অন্ত ছিল না। বোধহয় কতকটা সেই জন্যে বিয়ের রাত থেকেই রানু বৌদিকে আমার সঙ্গে কথা বলাতে পেরেছিলুম, এবং ফেরবার পথে স্টিমারে ও ট্রেনে রীতিমতো ভাবই হয়ে গেল। তার নাকি একটি দেওরেরও শখ ছিল মনে মনে। আমাকে পেয়ে তিনি বাঁচলেন। এ বাড়িতে বেশি লোক ছিল না। পিসিমা, কেষ্টদা আর পিসিমার এক বুড়ি যা। সুতরাং এখানেও রানু বৌদির আশ্রয় হয়ে উঠলুম আমি। এমনকি যেসব কথা সমবয়সী ননদ ও যাদের কাছে বহু কষ্টে সংকোচ দমন করে বলে, সেসব কথাও এখানে আমাকে ছাড়া বলবার কেউ ছিল না। বিয়ের 4-5টা দিন কিছু কিছু আত্মীয় সমাগম হয়েছিল, কিন্তু তার মধ্যেও তেমন কেউ আপনার লোক হবার মতো ছিল না। বিয়ের পর যখন ঘর বসত করতে এলেন, তখন তো কেউই নেই। সুতরাং অন্তরঙ্গতা একমাত্র আমার সঙ্গেই তার গড়ে উঠল। রানু বৌদির একটা পরিচয় অল্পদিনের মধ্যেই পেয়ে আমি একটু অবাক হয়ে গেলুম। গরিব ঘরের মেয়ে, তাই চিরকাল অজপাড়াগায় মানুষ। লেখাপড়ার কথা সেখানে কল্পনা করাই চলে না। বাড়িতেই সামান্য একটু বাংলা লেখাপড়া শিখে বোধহয় খুব বেশি হবে তো 25-30টা উপন্যাস পড়েছেন এ পর্যন্ত, চেয়ে চিনতে অনেক কষ্টে। কিন্তু তবু এমন অদ্ভুত একটা রোম্যান্টিক মানসিক গঠন ছিল ওর, যা শহরের শিক্ষিত মেয়েদের মধ্যেও কম দেখেছি। তেমনি উল্টো ছিল কেষ্টদা। লেখাপড়া মোটেই শেখেনি। কোন এক ইলেকট্রিকের দোকানে সামান্য কি এক চাকরি করত। মিস্ত্রিদের সংসর্গে শুধু মুহুর্মুহু বিড়ি খেতেই শিখেছে। কোন রকম সূক্ষ্ম মনোবৃত্তির ধার ধারত না সে। কথা ছিল অত্যন্ত কাঠখোট্টা ধরনের। চেহারাটাও দুঁড়ি পাখানো গোছের। রসিকতা যে দেশে থাকে সে দেশ দিয়েই বোধহয় হাঁটেনি কখনো। রসিকতার চেষ্টা করলেই পিসিমা বলতেন, চুপ কর চুপ কর, কথা তো নয়, যেন মধুর কলসিতে জোড়া জোড়া লাথি পড়ছে। অর্থাৎ কেষ্টদা ও রানু বৌদি অন্তরে বাহিরে একেবারে বেমানান ছিলেন। অবশ্য রানু বৌদি এসব দিকে খুব চাপা ধরনের মানুষ ছিলেন। তবু এক একদিন আমার কাছে না বলে পারতেন না। এক একদিনের আশাভঙ্গের ইতিহাস বলতে বলতে তার চোখ ছলছলিয়ে আসত। কোনো কোনো দিন জলও পড়ত 2-4 ফোঁটা। সবচেয়ে অসহ্য ছিল তার কাছে ওই বিড়িটা। রাগ করে বলতেন, কি করে খায় ভাই ওই পোড়া জিনিস? মুখের এক হাতের মধ্যে তিষ্ঠতে পারি না, এমন দুর্গন্ধ। অথচ কেষ্টতার দারুণ নেশা। এমনকি রাত্রে কোনো কারণে অল্পক্ষণের জন্য ঘুম ভেঙে গেলেও একটা বিড়ি খেয়ে নেওয়া চাই। আরও তার কাল হয়েছিলুম বোধহয় আমি। তখন তো অত বুঝতাম না। কলেজ লাইব্রেরি থেকে কবিতার বই এনে দিতুম, উপন্যাস চেয়ে এনে দিতুম লাইব্রেরি থেকে। ওর রোম্যান্টিক মনটাকে আমার খুব ভালো লাগতো, তাই তাকেই বিকশিত হতে দেবার সুযোগ খুঁজতাম সব দিক থেকে। হয়তো তা না হলে একদিন তিনি তার স্বামীর সঙ্গেই খাপ খাইয়ে নিতে পারতেন, কে জানে। এখন মনকে প্রবোধ দিই,
যে সবই তার অদৃষ্ট, নইলে এমন হবে কেন? 6 মাস এখানে কাটবার পর রানু বৌদি বাপের বাড়ি গেলেন। তার বাপ মায়ের ঠিক সে অবস্থা ছিল না, কিন্তু পিসিমাই একরকম জোর করে পাঠালেন। রানু বৌদি যে এখানে একটু একটু করে শুকিয়ে উঠছিলেন, এটা তিনিও লক্ষ্য করেছিলেন, যদিও কারণটা ঠিক অনুমান করতে পারেননি। তিনি ভেবেছিলেন ছেলে মানুষ, বহুদিন বাপ মায়ের কাজ ছাড়া, ভাই বোনদের ফেলে এসেছে, মন কেমন করছে বোধ হয়, যাক দুদিন ঘুরে আসুক। ওখানে গিয়ে তিনি প্রথম যে চিঠি দিয়েছিলেন আমাকে, তার নিতান্তই মামুলি। হাতের লেখা কদর্য, অসংখ্য ভুলে ভর্তি, অর্ধেক শব্দ লেখা হয়েছে, অর্ধেক হয়নি। তবু তারই মধ্যে একটু কবিত্ব করার চেষ্টা ছিল দেখে আমি তার একটা খুব ভালো জবাব দিলুম। আমিও তখন তরুণ, কবিত্ব করার শখ আছে, অথচ ক্ষেত্র নেই। এতদিন এমন কেউ বিদেশে ছিল না যাকে একটা ভালো করে চিঠি দিতে পারি। সুতরাং এই প্রথম সুযোগের ভালো রকমই সদ্ব্যবহার করেছিলাম বলা বাহুল্য। তার ফল কিন্তু ভালো হলো না। অবশ্য ঠিক তারই ফল কি না জানি না। এবার রানু বৌদি আমার কলেজের ঠিকানায় এক দীর্ঘ চিঠি দিলেন, একেবারে প্রেমপত্র, বটতলার সাহিত্য ধরনের লেখা, উচ্ছ্বাসে ভর্তি, অত্যন্ত কাঁচা পাড়া গেয়ে সেকেলে প্রেম নিবেদন। কিন্তু তবু তার মধ্যে একটা জিনিস বুঝতে দেরি হলো না, যে এর প্রত্যেকটি কথা তার বুকের রক্ত দিয়ে লেখা। অনেক দিনের নিরুদ্ধ অন্তর্বেদনা আজ সমস্ত সংকোচের বাঁধ ভেঙে বেরিয়েছে। আমি কিন্তু এই চিঠি পেয়ে সেদিন বিরক্তই হয়েছিলাম, হয়তোবা একটু ভয়ও পেয়েছিলাম। এ কি ঝামেলায় জড়ালুম, এই একটা আশঙ্কা মনে মনে, এবং অত্যন্ত মধুর একটা সম্পর্কের কদর্য পরিণতির সম্ভাবনায় বিরক্তি। এই ছিল বোধহয় তখনকার ঠিক মনোভাব। তাছাড়া আমার তখন যা বয়স, তাতে মাংস লোলুপতা খুব স্বাভাবিক নয়, অন্তত আমাদের আমলে ছিল না। এমনি একটু মধুর আন্তরিকতা, বন্ধুত্বের সম্পর্ক, একটু বিশ্বাসের আদান প্রদান, এটাই ছিল বাঞ্ছনীয়। সৌন্দর্যবোধ এবং নিজের বক্তব্য শোনাবার একটা ভালো শ্রোতা পেয়েও খুশি ছিলুম মনে মনে, বরং বলা যায় তাতেই খুশি ছিলুম। এমন সময় এই বিপত্তি। পরবর্তী জীবনে বাংলাদেশের পক্ষে দুর্লভ সৌন্দর্যের অধিকারিণী একটি কিশোরীর কাছ থেকে অমন প্রেমপত্র পেলে নিজেকে হয়তো ধন্য বলে মনে করতুম, কিন্তু কে জানে কেন সেদিন তা পারিনি। প্রথমটা ভেবেছিলুম যে একটা কড়া জবাব দিয়ে ঠান্ডা করে দেব, কিন্তু তারপরে ভেবে দেখলুম যে মানুষটা অত্যন্ত বুদ্ধিমতী। কঠিনভাবে নীরব থাকলেই দৃষ্টতার উপযুক্ত জবাব হবে। আমার মনোভাব তার বুঝতে বাকি থাকবে না। শুধু শুধু কঠিন কথা বলতে গিয়ে নিজেকেই খানিকটা আহত করা হবে হয়তো। তাই করলুম। না রাম না গঙ্গা, কোনো চিঠিই নয়। দিন 15 পরে আবার একটা চিঠি এলো, কলেজের ঠিকানাতেই এবং খামে, কিন্তু চিঠি মাত্র 3 ছত্র। আমাকে ক্ষমা করো, হঠাৎ আবেগের বশে চিঠি লিখে ফেলে পর্যন্ত শান্তি নেই মনে। আমাকে অন্তত তুমি ঘেন্না করো না, আমার আর কেউ নেই। কি জানি কিরকম একটা বিরূপ মনোভাব হয়েছিল। সে চিঠিরও জবাব দিলুম না। এরপর দিন কতক পরেই রানু বৌদি ফিরে এলেন। আগে হলে তিনি পৌঁছবার আগেই আমি পৌঁছে যেতুম, কিন্তু এবার গেলুম 3 দিন পরে। গিয়েও পিসিমার সামনে 2-1টা কুশল প্রশ্ন করে 5 মিনিটের মধ্যে উঠে পড়লুম। পিসিমা অবাক হয়ে প্রশ্ন করলেন, তোর কি হলো রে? ভীষণ লেখাপড়ার চাপ যে পিসিমা, 2 দিন পরেই তো পরীক্ষা। তা বটে, পিসিমা বলে উঠলেন। ও কথাটা মনে ছিল না।
কিন্তু আসল কথাটা যে বুঝবার সে ঠিক বুঝল। পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল, মাটির দিকে চেয়ে। এর ৩-৪ দিন পরেই খবর পেলুম রানু বৌদির জ্বর হয়েছে। হওয়াও বিচিত্র নয়, অসময়ে যা বর্ষা গেল ৩ দিন, নিশ্চয়ই ঠিকে জি ওদের কামাই করেছে। ভিজে ভিজে কাজ করতে হয়েছে বৌদিকেই। ঠান্ডা লেগে সর্দি জ্বর, ও আপনিই ভালো হবে। আরও ৩ দিন পরে খবর পেলুম জ্বর ছাড়েনি। পিসিমা ডাক্তার আনিয়েছেন, সুতরাং উদ্বিগ্ন হবার কথা। পিসিমার হাতে সামান্য টাকা কড়ি ছিল বটে, নইলে শুধু কেষ্টদার আয় ওদের সংসার চলত না। তবু চট করে সর্দি জ্বর হলেই ডাক্তার ডাকবার মতো পর্যাপ্ত পয়সা নিশ্চয়ই ছিল না। ডাক্তার ডাকা হয় এইসব সংসারে রোগ বাঁকা দাঁড়ালেই। একবার যাওয়া দরকার। বিকেলে মাও বললেন, একবার খবর নিয়ে আয় রে, শুনছি আজ 2জন ডাক্তার এসেছিলেন। এরই মধ্যে কি এমন হলো? গিয়ে দেখি রানু বৌদি অজ্ঞান অচৈতন্য। পাড়ার ডাক্তারই আর একজন ডাক্তার এনেছেন। তিনি ওবেলা জ্বরের ওপরই কুইনাইন ইঞ্জেকশন দিয়ে গেছেন, নাকি খারাপ টাইপের ম্যালেরিয়া। আরও 2 দিন পর পর গেলুম, রানু বৌদি এর ভেতর একবারও চোখ খুললেন না। জ্ঞান হওয়া তো দূরের কথা, আমি ভালো বুঝলাম না। মনটায় বড় কষ্ট হলো। মনে হলো হয়তো মনোকষ্টেই এই অসুখটা করেছে। স্কলারশিপের কিছু টাকা জমানো ছিল হাতে, তাই দিয়ে একদিন কাউকে কিছু না বলে একটা বড় ডাক্তার এনে হাজির করলুম। আমার কেমন সন্দেহ হয়েছিল যে এই 2জন ডাক্তার চিকিৎসাটা ঠিকমতো করতে পারছেন না। বড় ডাক্তার এসে সেই সন্দেহই প্রকাশ করলেন। তখন ধরা পড়ল হয়েছে খারাপ টাইপের টাইফয়েড, চিকিৎসা চলছে ম্যালেরিয়ার। তার ফলে রোগ আরো বেঁকে দাঁড়িয়েছে। এরপর ৩-৪ দিন ভালো করেই চিকিৎসা চলল। এমনকি কেষ্টদাও কিছু টাকা ধার করে আনলেন কোথা থেকে, কিন্তু কিছুতেই কিছু হলো না। ডাক্তারবাবু বললেন, এমন অদ্ভুত ধরনের রোগী আমি এর আগে আর দেখিনি। নেচার খানিকটা লড়াই করে, তবেই ওষুধে ফল হয়, কিন্তু এর নেচার কিছুই করছে না। বাঁচবার একটা ইচ্ছা থাকে সকলকার প্রবল, এর কিছুমাত্র নেই সে ইচ্ছে। একে কি করে বাঁচাবো? এ যেন মরতেই চায়। শেষের দিন বিকারও ছিল না, শুধু ধুকধুক করছিল বুকটা। তার আগের দিন বিকারের ঘরে শুধু বারবার বলেছিলেন, আমি কি এতই খারাপ যে তুমি কথা পর্যন্ত কইলে না? আর তুমি তুমি কি এতই ভালো? কেউ বুঝল না, কিন্তু আমি বুঝলুম। হায় রে, একবারও যদি জ্ঞান হতো, আমি হয়তো তোমাকে বিনা দোষে শাস্তি দিয়েছিলাম, কিন্তু তুমিও তো অবিচার কম করলে না আমার ওপর। বিনা দোষে আমার মাথায় এতখানি অনুতাপের বোঝা চাপিয়ে দিয়ে গেলে। গল্পের এখানেই শেষ হবার কথা, কিন্তু তা হলো না। এবারের ব্যাপারটা আরো যেন জটিল হয়ে উঠল। প্রথম প্রথম দুঃখ একটু হয়েছিল বইকি, কিন্তু অল্প বয়স, সারা জীবন সামনে পড়ে, এসব দুঃখ চিরস্থায়ী হওয়ার কথা নয়। আশা ও আদর্শের বিরাট পথ সামনে, আত্মবিশ্বাসের অন্ত নেই। তুচ্ছ রানু বৌদি আর তার অভিমান, তার স্মৃতি পর্যন্ত কোথায় তলিয়ে গেল। শুধু তার বিয়ের ছবি থেকে যে এনলার্জ করা ছবিটা ঘরে টাঙিয়েছিলুম প্রথম শোকের সময়, কখনো কখনো কোনো কর্মহীন দীর্ঘ অবকাশে বা কাজের ফাঁকে ধুলো পড়া অবহেলিত সেই ছবিখানার দিকে চোখ পড়লে রানু বৌদির কথা মনে হতো। সেই এক মুহূর্তই। তারপর কোথায় কি, আবার নিজের স্বপ্নে নিজের সাধনায় ডুবে যেতুম। এমএ পড়ছি যখন, 6th ইয়ারে এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে উঠল হঠাৎ।
আমি ভালো ছাত্র, সুতরাং আমার নোটও ভালো। সেই নোট নিতে এবং পড়াশুনো বুঝে নিতে জয়ন্তী আমার বাড়িতে আসতে শুরু করেছিল কিছুদিন ধরেই। সহপাঠিনী, তাই বই খাতা নিয়ে লেখাপড়ার কথাই আলোচনা হয়। সুতরাং কোনো পক্ষের অভিভাবকই এর মধ্যে আপত্তিকর কিছু খুঁজে পাননি। বিশেষত জয়ন্তী আমার মাকে মা বলতো। তার কাছ থেকে কেড়ে বিগড়ে আবদার করে নিজের মেয়ের মতোই খাবার খেত। রান্নাঘরে আড্ডা দিত ঘন্টার পর ঘন্টা। তার আচরণে সংশয়ের অবকাশ মাত্র ছিল না। ইদানিং পরীক্ষা এগিয়ে আসতে সে দুপুরবেলা বই খাতা বগলে সোজা আমার তেতলার ঘরে চলে আসতো বটে, কিন্তু যাবার সময় নিচে একটু আড্ডা দিয়ে যেতে তার ভুল হতো না। সবাই খুশি ছিলেন, স্নেহের চোখেই দেখতেন মেয়েটিকে। এইভাবে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে পড়ার সঙ্গে গল্প, মনের কথা বলা ইত্যাদি চলত। বন্ধুত্বের সম্পর্ক থেকে আরও অন্তরঙ্গ সম্পর্কের দিকে এগিয়ে চলল মনোভাবটা। আমার যে সেদিকে খুব সতর্কতা ছিল এমনও বলা যায় না, কারণ মেয়েটিকে আমার ভালোই লেগেছিল। অন্তরের সেই কতকটা স্বেচ্ছাকৃত অসতর্কতার অবসরে এক দারুণ গ্রীষ্মের মধ্যাহ্নে হঠাৎ একদিন সংযম হারালুম আমরা দুজনেই। গরমের দিনে এই রকম ক্লেদ ও শেদের মধ্যেই বোধহয় মানসিক অধঃপতনটা সহজ হয়ে ওঠে। জয়ন্তীকে এক হাতে জড়িয়ে টেনে নিলুম একেবারে বুকের মধ্যে। সেও কোনো বাধা দিল না, বরং আবেগে তার দুই চোখ বুজে এলো। গাল দুটিতে কে যেন আবির ঢেলে দিলে, কিন্তু যেমন মাথা হেঁট করে তার মুখের কাছে মুখ এনেছি, হয়তো উদ্দেশ্য ছিল চুম্বনেরই। সহসা দেখলুম যে মুখ আমার সামনে নিমিলিত নেত্রে আদরের প্রত্যাশায় বিকশিত, সে মুখ জয়ন্তীর নয়, বহুদিন আগেকার দেখা আর একখানা মুখ, রানু বৌদির। পরিষ্কার এবং স্পষ্ট। আবেগ কম্পিত থরথর জয়ন্তীর ঠোঁট দুটি কোথাও মিলিয়ে গেছে। তার জায়গায় রানু বৌদির সেই অতি পরিচিত পাতলা লাল ঠোঁট দুটি বিদ্রুপের হাসিতে অপরূপ হয়ে উঠেছে। চমকে ছেড়ে দিলুম জয়ন্তীকে। বোধহয় সে পড়েই যেত, কোনো মতে সামলে নিলে নিজেকে। ততক্ষণে কতকটা প্রকৃতিস্থ হয়েছে সে, হয়তো কিছু ক্ষুণ্ণ। বই খাতা গুছিয়ে নিয়ে একটি কথাও না কয়ে গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে গেল। তার কি হলো? রাগ, অভিমান, অপমানবোধ না লজ্জা, সংকোচ? কিছুই জানি না, কিন্তু তারপর থেকে সে আর আমি বাড়ি থাকতে আসেনি একদিনও। নানা ছুতোয় কৈফিয়তের দায় এড়িয়ে গেছে, অথচ আমিও তাকে সোজাসুজি খুলে কিছু বলতে পারলুম না। বলবই বা কি? নিজেই বুঝতে পারলুম না ঘটনাটা কি হলো। দৃষ্টি বিভ্রম না মস্তিষ্ক বিকৃতি, আজও ঠিক করতে পারিনি। এরপর আরও কিছুদিন কাটল। ইতিমধ্যে জয়ন্তীর বিরহ বিস্মৃতিতে পরিণত হতে বসেছে। এমএ এবং ল পাশ করে মুন্সেফের চাকরি নিয়ে গেছি মফস্বলের এক শহরে। অবিবাহিত এবং সচ্চরিত্র এমন একটি পালতি ঘরের ছেলেকে হাতের কাছে পেয়ে এসডিও বা মহকুমা হাকিম সাহেব হঠাৎ তার বাংলোতে ঘন ঘন নিমন্ত্রণ করতে লাগলেন। তখনও বিয়ে করিনি। মায়ের অনুরোধ নানা অজুহাতে এড়িয়ে গেছি, কিন্তু তাই বলে ভীষ্মের প্রতিজ্ঞা করে তো বসিনি। বিয়ে করব এটা মনে ঠিকই ছিল, সুতরাং হাকিম সাহেবের মনোভাব বুঝেও সতর্ক হওয়ার কোনো কারণ খুঁজে পেলুম না। বিশেষত ললিতা দেখতেও খুব খারাপ নয়, ইন্টারমিডিয়েট পড়ছে, ভালো গান গাইতে পারে, বুদ্ধিমতী, চটপটে মেয়ে।
হাকিম সাহেবের স্ত্রী ইচ্ছে করেই আমাদের নিভৃত আলাপের অবকাশ দিতেন। আমি তা বুঝেও আপত্তি করতাম না। বিদেশে এমন একটি মেয়ের সহচর্য ভালোই লাগে, বিশেষত যেখানে কোনো কুফলের সম্ভাবনা নেই। বিয়ে যখন করতেই হবে একদিন, তখন মন্দ কি? একদিন হাকিম সাহেবের গাড়ি নিজে চালিয়ে নিয়ে গেছি নদীর ধারে, শহর থেকে মাইল চারেক দূরে, সঙ্গে ললিতা। অপরাহ্নের রক্তমেঘে নদী তীরের নির্জন তটভূমি অপূর্ব হয়ে উঠেছে। সেখানে গেলে সহজ মানুষও মাথা ঠিক রাখতে পারে না। পারিপার্শ্বিকের সে স্বপ্নময় আবেশ লেগেছিল ললিতাকেও। আস্তে কথা বলতে শুরু করল, দৃষ্টিও মুগ্ধ হয়ে এলো। অবশেষে এক সময় তাকে টেনে নিলাম খুব কাছে। তার তনুলতা এলিয়ে পড়ল আমার বুকে, তার মাথা ও কাঁধের ভার আমার হাতের ওপর। তার লজ্জারক্ত ঈষৎ কম্পিত অধরে এবং অর্ধনিমিলিত চোখের পল্লবে যৌবনের পরিপূর্ণ আবেগে প্রথম অক্ষয় প্রণয় চুম্বন এঁকে দিতে যাব, এমন সময় আবারও ভূত দেখার মতো চমকে উঠলাম। কোথায় ললিতা? আমার চোখের সামনে খুব কাছে রানু বৌদির সেই বহুদিনের বিস্তৃত মুখখানা, চোখে তেমনি কৌতুকের হাসি, ওষ্ঠ দুটি তেমনি বিদ্রুপের ভঙ্গিতে বাঁকানো। ললিতা পড়েই গেল নদীর ধারে। সে বুঝল না ব্যাপার কি। রাগে ও বিরক্তিতে তার মুখ অন্ধকার হয়ে উঠল। তাড়াতাড়ি তাকে তুলতে গেলাম হাত ধরে। অস্ফুট কণ্ঠে বললাম, আমাকে মাফ করো ললিতা, হঠাৎ মাথাটা ঘুরে উঠল। কিন্তু সে হাত ছাড়িয়ে নিয়ে সোজা গিয়ে গাড়িতে উঠে বসল। ফেরবার পথে নীরবেই ফিরলুম। কেউ কারুর সঙ্গে একটু কথা কইতে পারলুম না। বলা বাহুল্য, ললিতাকে পাওয়ার আশা আর রইল না। কিন্তু এবার আমার কেমন একটা ভয় হয়ে গেল। বিরক্ত হয়ে উঠলুম নিজের দুর্বল স্নায়ুগুলোর ওপর। এ কি কাণ্ড! এমনি করে জীবনের অমৃত পাত্র বারবার ওষ্ঠের প্রান্ত পর্যন্ত পৌঁছে অকারণে ফিরে যাবে। একটা ভালো রকম পরীক্ষা করতেই হবে ব্যাপারটাকে। মনে মনে অস্থির হয়ে উঠলুম। কাজে মন বসে না, আহারে রুচি চলে গেল। দুশ্চিন্তায় ললাটে রেখা দেখা দিল। কিন্তু আর পরীক্ষা করার সুযোগ কোথায়? দিন কয়েক ভেবে ভেবে মরিয়া হয়ে উঠলুম। 3 দিনের ছুটি নিয়ে চলে এলুম কলকাতা। তারপর পূর্ব পরিচিত এক অসৎ চরিত্র বন্ধুকে ধরে বন্দোবস্ত করলুম পতিতালয়ে যাবার। স্থান, কাল এবং পাত্রী ঠিক হলো। অত্যন্ত কুণ্ঠা ও ভয়ের সঙ্গে এক সময় সেখানে উপস্থিত হলুম। খুবই ঘৃণা ছিল আমার এই ব্যাপারে, অথচ আমি স্বেচ্ছায় সেখানে উপস্থিত হয়েছি। অদৃষ্টের পরিহাস ছাড়া আর কি বলবো। তবে দেখলুম বন্ধুবর আমার বেশ একটু রুচি জ্ঞানের পরিচয় দিয়েছে। মেয়েটি ভালোই, ঠিক সাধারণ উৎকট বাজারে পতিতাদের মতো নয়, কোনো মতে সহ্য করা যায়। কিন্তু এবারেও কিছুক্ষণ আলাপের পর ঠিক ঘনিষ্ঠ হবার মুহূর্তে আবারও ফুটে উঠল রানু বৌদির মুখ। পরিষ্কার, স্পষ্ট, প্রত্যক্ষ। সেই হাসি ভরা দৃষ্টি, সেই বিদ্রুপ মাখানো ওষ্ঠের ভঙ্গি। বোধহয় একটু চিৎকার করি ছুটে বেরিয়ে এলুম সেখান থেকে। তারপর একটা ট্যাক্সি নিয়ে চলে গেলুম একেবারে গঙ্গার ধারে। কোথায় যাব তা জানি না, শুধু একটু খোলা হাওয়ায় বেড়াতে হবে এই জানি। এ কি হলো? এমনি করেই কি রানু বৌদির অভিশাপ লাগলো আমাকে? চিরদিন এইভাবেই সে বোঝা বয়ে চলতে হবে? শিক্ষিত বলে গর্ব করি, ভূতে বিশ্বাস নেই, অথচ এই ব্যাপারটাকে বোঝাই কি করে? এর অর্থ কি তা কেমন করে জানব? বহু রাত্রি পর্যন্ত গঙ্গার ধারে ঘুরে বেড়ালুম। মাথা দিয়ে যেন আগুন বেরোচ্ছে। কতবার জল দিলুম থাবড়ে,
তবু মাথা ঠান্ডা হয় না। জীবন কি তাহলে এমনি ব্যর্থ হয়ে যাবে? অতৃপ্ত এক নারীর অন্তরের অত্যুগ্র ক্ষুধা এমনি করে জীবনের পরপার থেকে আমাকে ঘিরে থাকবে? মুক্তি কি নেই কোথাও? রানু বৌদি, কেমন করে তোমাকে মুক্তি দেব এবং আমিও পাবো বলে দাও আমাকে। চিরজীবন যৌবনের ক্ষুধা নিয়ে আমাকেও এমনি নিঃসঙ্গ জীবন টেনে বেড়াতে হবে? আত্মহত্যা ছাড়া কি পথ নেই কোথাও? এমনি কত প্রশ্ন মাথায় আসতে লাগলো খাপছাড়া ভাবে। পাগলের মতো এলোমেলো কত চিন্তা। ক্ষোভে দুঃখে মাথা খুঁড়তে ইচ্ছে হলো কঠিন রাজপথের ওপর। তারপর এক সময় একেবারে ভোরবেলা হঠাৎ একটা কল্পনা মাথায় এসে গেল। ঠিক ঠিক, একবার শেষ চেষ্টা করে দেখি রানু বৌদিকে তৃপ্ত করতে পারি কিনা। উস্কো খুস্কো চুল, আরক্ত চক্ষু, মাতাল এবং লম্পট মনে করে ট্যাক্সিওয়ালা ডবল ভাড়া চাইল। তবু তাইতেই রাজি হয়ে ফিরে এলুম বাড়িতে। তেতলায় আমার ঘর এখনো খালি থাকে। চাকরের কাছে চাবি চেয়ে নিয়ে খুলতে বেশি দেরি হলো না। দেওয়ালের ওপর থেকে রানু বৌদির ছবিটা টেনে নিয়ে গিয়ে আবার ট্যাক্সিতে চড়লুম। চলো গঙ্গার ধারে, যত জোরে হয়। তখনও ভালো করে ফর্সা হয়নি, স্নানার্থীদের ভিড় জমেনি ঘাটে। তবু এক পাশ দিয়ে গিয়ে বসলুম জলের ধারে। মনে মনে রানু বৌদিকে স্মরণ করবার চেষ্টা করলুম। বললুম, তুমি যেখানেই থাকো, তোমার অতৃপ্ত আত্মা ভগবানের চরণে যেন এবার শান্তি পায়। তারপর ওর সেই ছবিটা মুখের কাছে তুলে ধরে তার অধরের ওপর একটি গাঢ় চুম্বন এঁকে দিলুম। কিন্তু কি আশ্চর্য, এই ছবির শীতল স্পর্শে মৃতদেহের ওষ্ঠ স্পর্শ করার মতোই অনুভূতি হওয়ার কথা, অথচ তা হলো না। যেন মনে হলো জীবিত কোনো কিশোরীর উষ্ণ চুম্বনের তাপ লাগলো আবার ঠোঁটে, গালে কার গরম নিঃশ্বাসের ছোঁয়া। অকস্মাৎ একটা বাতাসের শব্দ হলো। এক ঝলক দক্ষিণা বাতাস যেন গঙ্গার বুকের ওপর দিয়ে ঘুরতে ঘুরতে এগিয়ে এলো। মনে হলো যে নিঃশ্বাস অনুভব করেছি কিছু আগে, সেই নিঃশ্বাসের উষ্ণতাই আমাকে চারদিক থেকে ঘিরে আচ্ছন্ন করে ফেলল। তারপর চতুর্দিকে একটা সুগভীর প্রচণ্ড দীর্ঘ নিঃশ্বাসের শব্দই জাগিয়ে বাতাসটা আবার যেন চলে গেল বহু দূরে। বোধহয় উত্তরের দিকে, কোনো অজানা দেশের উদ্দেশ্যে। আমিও একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ছবিখানা ধীরে ধীরে গঙ্গার জলে ভাসিয়ে দিলুম। শান্তি দাও, শান্তি দাও ভগবান, ওকে এবার শান্তি দাও। তারপর থেকে আর রানু বৌদি কোনোদিন দেখা দেননি। রেডিও মালঞ্চর গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনারা আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। এরপর পরের সপ্তাহে ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন রেডিও মালঞ্চর গল্প।